দেখেন, আমরা এইখানে 99th ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন এর অ্যাকাউন্টিং সাবজেক্টের যে কোশ্চেনটা আসছিল সেই কোশ্চেনটা হুবহু দেখছি। কোশ্চেন নাম্বার ওয়ানে টোটালটা থিওরি ছিল। কোশ্চেন নাম্বার টু, এইখানেও টোটালটা থিওরি। কোশ্চেন নাম্বার থ্রি, কোশ্চেন নাম্বার থ্রিতে এসে দেখা গেছে একটা ম্যাথ। কোশ্চেন নাম্বার ফোর পুরোপুরি ম্যাথ। কোশ্চেন নাম্বার ফাইভ, এইখানে এসে একটা পার্ট থিওরি এবং একটা পার্ট ম্যাথ, আর একটা এই ম্যাথ বেইজ কিছু আলোচনা ভিত্তিক কোশ্চেন। কোশ্চেন নাম্বার সিক্স, এইখানে টোটালটা ম্যাথ। সেভেনে এসে দেখা গেছে একটা 4 মার্কসের থিওরি আছে প্লাস একটা ম্যাথ। কোশ্চেন নাম্বার এইট, এইখানে ছোট ছোট দুটো থিওরি এবং মাঝারি সাইজের একটা ম্যাথ দেওয়া আছে। কোশ্চেন নাম্বার নাইন, একটা থিওরি আছে 6 মার্কের এবং বাকিটুকু ম্যাথ। আমরা জানি যে এক সেট কোশ্চেনের টোটাল মান হচ্ছে 20। সো এইখানে যদি 6 মার্কসের থিওরি থাকে, বাকি 14 থাকছে ম্যাথ। আর যেখানে 8 মার্কসের থিওরি থাকছে সেখানে 12 মার্কসের ম্যাথ। এখন ম্যাথের সাইজ সাইজ বিভিন্ন রকমের অঙ্ক আমরা যখন করতে যাব তখন দেখব যে কিছু কিছু অঙ্ক আছে যেগুলো আসলে 12 বা 14-র নিচে মার্কস দেওয়া বন্টন করার সুযোগ থাকে না, অর্থাৎ সেটা একটু বিগ ফিগারের ম্যাথ। আবার কিছু ম্যাথ আছে আমরা প্র্যাকটিস হয়তো বা বড় ছোট মিলিয়েই করব, কিন্তু বিভিন্ন মানের কোশ্চেন সেগুলো দিয়ে করা সম্ভব। কোশ্চেন নাম্বার 10, এইখানে আছে কতগুলো শর্ট নোট। এটা সম্পূর্ণ থিওরি। এখন এইখান থেকে যতটুকু বোঝা যায় এবং পরবর্তী আরো যে কোশ্চেন আছে, আমরা আরো একটা কোশ্চেন দেখি এরপরে সিদ্ধান্তের দিকে যাই। এটা হচ্ছে তার আগের বারের কোশ্চেন, 98-এর। 20 মার্কসের একটা কোশ্চেন সাজিয়েছে এখানে চারটা ছোট কোশ্চেন অ্যাড করে, অর্থাৎ কোশ্চেন নাম্বার ওয়ানে চারটা পার্ট, চারটা পোর্শন অ্যাড করে একটা কোশ্চেন 20 মার্কস সাজিয়েছে। কোশ্চেন টু এ তিনটা পোর্শন অ্যাড করে, টোটালটাই থিওরি, তিনটা পোর্শন অ্যাড করে একটা কোশ্চেন সাজিয়েছে। কোশ্চেন নাম্বার থ্রি, এটাও সম্পূর্ণ থিওরি বেজ, তবে এইখানে কিছু প্র্যাকটিক্যাল নলেজ বেজ বা ম্যাথ নলেজ বেজ একটা কোশ্চেন আছে এখানে, সেটা 9 মার্কসের জন্য। এইখানেও থিওরি প্লাস ম্যাথ, থিওরি প্লাস ম্যাথ, থিওরি প্লাস ম্যাথ, অর্থাৎ সাবজেক্টটা আমরা যা দেখছি, যদি এমন ধারণা কারো হয়ে থাকে যে আমি ম্যাথ না পারলে, অ্যাকাউন্টিং এর ম্যাথ না পারলে বুঝি কিছুই করতে পারবো না, কলম চালাইতেই পারবো না, এরকম কোনো ধারণা রাখার কোনো সুযোগ নাই। এইখানে আসলে 50-50 বা 60-40ও যদি আসে, তবুও কিছু ম্যাথ করে বা যারা কমার্স ব্যাকগ্রাউন্ড না তাদের জন্য কিছু ম্যাথ করেও কিন্তু কনফিডেন্স লেভেলটা বাড়িয়ে তোলা যায়। কিছু থিওরি কিছু ম্যাথ এইভাবে দিই। আর যারা অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডে আছেন তাদের তো কোনো প্রবলেম হওয়ার কথা না, তারা পুরোটাই ম্যাথ দিয়ে করতে পারবে, অথবা ম্যাথের কোশ্চেনগুলো পিক করে সাথে যদি এডিশনাল থিওরি থাকে সেই অংশটা লিখবে, এতে নম্বর বাড়ার সম্ভাবনা বেশি। এই যে যে কোশ্চেনটা আমরা দেখছি, এইখানেও দেখেন 10 নম্বর কোশ্চেনে এসে শর্ট নোট, সম্পূর্ণ শর্ট নোট, মানে হচ্ছে এটা থিওরি বেসড। অর্থাৎ এই দুটো কোশ্চেন বা আরো যদি কোশ্চেন আমরা অ্যানালাইসিস করি, সেইখান থেকে যেটা বুঝতে পারবো সেখানে হচ্ছে আপনি মিনিমাম দুইটা কোশ্চেন, দুইটা বোর্ড কোশ্চেন পাবেন যেটা সম্পূর্ণ থিওরি বেসড, 40 মার্কস। একটা শর্ট নোট পাবেন, সেটা 20 মার্কস। তাহলে শুধু থিওরি থেকেই কিন্তু আপনি 60 মার্কসের অ্যান্সার করতে পারেন। এখন এই লেখাটা 60 মার্কস থেকেই কিন্তু আসলে 5 মার্ক ক্যারি করা সম্ভব, যদি ওই সাবজেক্টিভ ল্যাঙ্গুয়েজ বলি ওইটাকে যদি পিক করে লেখা হয়। তবে যারা কমার্স ব্যাকগ্রাউন্ড না তাদের জন্য সাবজেক্টিভ ল্যাঙ্গুয়েজটা পিক করা একটু জটিল হতে পারে। সো এই কারণে আমরা কিছু সহজ ম্যাথ প্র্যাকটিস করে যাব, যে ম্যাথগুলো থেকে
আশা করছি আমাদের কমন আসবে, প্রিভিয়াসলি যেভাবে আমাদের এসেছে আগামীতেও আসবে। তো এই কমন থেকে যদি আমাদের প্র্যাকটিসের ম্যাথগুলো থেকে যদি একটা কমন পেয়ে যাই বা ওই ধাঁচের একটা অঙ্ক পেয়ে যাই, সেইখানে 10, 12 বা 15 মার্কস একদম কনক্রিট মার্কস যেটা আমরা আনতে পারি। তো পাস মার্কস আনার জন্য কিন্তু এর থেকে বেশি কিছু ভাবতে হয় না, থিওরি প্লাস ছোট ছোট দুইটা ম্যাথ। আর যারা টোটালি ম্যাথ বেসড আছেন তাদের জন্য তো শুধু একটাই কথা, ডোন্ট ওরি। তো বেসিক অ্যাকাউন্টিং এর জন্য আমাদের মোস্ট বেসিক যে পার্ট আছে, যেটা আমাদের না জানলেই নয়, বা অ্যাকাউন্টিং সম্পর্কে জানার ক্ষেত্রে অ্যাকাউন্টিং এর প্রস্তুতির জন্য যতটুকু না জানলেই নয়, আমরা এইখানে একটা শর্ট প্রেজেন্টেশন আছে সেইখান থেকে বোঝার চেষ্টা করব। তো সবাইকে স্বাগত বেসিক অফ বেসিক অ্যাকাউন্টিং পার্টে। এটাকে আমি বলেছি মাস্ট নো টপিকস, অবশ্যই জানতে হবে এমন টপিকস বেসিক অ্যাকাউন্টিং এর বা ওভারঅল অ্যাকাউন্টিং সম্পর্কে, যেটা না জানলেই নয়। সেই কথাগুলো আজকে আমরা এই প্রেজেন্টেশনে দেখব। প্রথম কথা হচ্ছে হিসাব বিজ্ঞান জানতে গেলে হিসাব বিজ্ঞান কি এটা বুঝতে হবে। হিসাব বিজ্ঞানের জন্য একদম প্রথম ফার্স্ট সেন্টেন্সটা হচ্ছে হিসাব বিজ্ঞান একটা তথ্য পদ্ধতি বা তথ্য বিজ্ঞান বলা যায়। পরবর্তীতে এআইসিপি এর একটা সংজ্ঞা দেওয়া আছে। আমাদের থিওরির যে কোশ্চেনগুলো প্রিভিয়াস কোশ্চেন দেখছেন, ওইখানে মোস্ট ফ্রিকোয়েন্টলি আসা একটা কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ অ্যাকাউন্টিং বা হিসাব বিজ্ঞান কি। কোশ্চেন বিশ্লেষণের 99 এর যে কোশ্চেনটা দেখলাম, বাকি কোশ্চেনগুলোর বাংলা পোর্শনটা আমি ইন্টেনশনালি বাদ দিয়ে রেখেছি কলেবর ছোট করার জন্য। 99 যে কোশ্চেনটা আমরা দেখছি ওইখানে দেখেছি যে থিওরি পার্ট বাংলায় লেখা যায়, অর্থাৎ থিওরি পার্টের কোশ্চেনটাও বাংলা আসবে। তবে ম্যাথ পার্টের অর্থাৎ একটা কোশ্চেন ধরি আমরা 6 নম্বর একটা কোশ্চেন, যে কোশ্চেন 20 মার্কসের জন্য, যেখান থেকে 6 6 12 মার্কস আছে হচ্ছে থিওরি, 8 মার্কস আছে ম্যাথ। এই 8 মার্কসের ম্যাথটুকু আপনার বাংলা পোর্শনে বাংলায় ট্রান্সলেট করা থাকবেই না, অর্থাৎ ওই কোশ্চেনটুকু আপনাকে ইংলিশেই করতে হবে অ্যান্সার। তো ম্যাথ প্র্যাকটিসটা ইংলিশেই করতে হবে। তবে থিওরি অংশটা আমরা চাইলে বাংলায় লিখতে পারি, ইংরেজিতেও লিখতে পারি, বাংলায়ও লিখতে পারি। তো আমরা চেষ্টা করব দুই ভার্সনেরই সিনপসিস আপনাদের প্রোভাইড করতে। যার যেটা লাগে একটু কাইন্ডলি চেয়ে নেবেন। তো হিসাব বিজ্ঞান সম্পর্কে একটাই বাক্য, সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান একটা তথ্য পদ্ধতি। এটা আসলে বিজ্ঞান ভিত্তিক একটা তথ্য পদ্ধতি। আহ, সংজ্ঞাগুলো আপনি হুবহু লিখতে পারেন অথবা নিজের মতো করে লিখতে পারেন, এটা মার্কসের উপর ডিপেন্ড করে। মার্কস যদি 4 মার্কসের হয় তাহলে একটা সংজ্ঞা ইনভার্টেড কমার মধ্যে লিখলে এনাফ। আর যদি আরো একটু বেশি মার্কসের হয়, 6 মার্কসের যদি হয়, তাহলে একটা সংজ্ঞা এবং নিজের মতো করে কিছু বিশ্লেষণাত্মক কথাবার্তা আমাদের অ্যান্সার শিট দেখলেও সহজেই অনুমান করতে পারবেন যে অ্যান্সারটা কিভাবে করা যায়। প্রথম পেজে আমরা হিসাব বিজ্ঞানের একটা সংজ্ঞা দেখলাম, দ্বিতীয় পেজে এসেও দেখতেছি দ্বিতীয় পেজের সংজ্ঞাটার মধ্যে আসলে হিসাব বিজ্ঞানে কি কি করতে হয় তার সব কথা বলা আছে। দেখি একটু পড়ে। হিসাব বিজ্ঞান হলো এমন একটি তথ্য পদ্ধতি বা প্রক্রিয়া যার মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থনৈতিক লেনদেনগুলো রেকর্ড, বিন্যস্ত, বিশ্লেষণ এবং প্রতিবেদন করা হয়, যাতে ব্যবহারকারী সঠিক আর্থিক সিদ্ধান্ত নিতে পারে। এর মধ্য থেকে আমরা অনেক কথা পেয়ে যাই অ্যাকাউন্টিং এর কি কি করতে হয় এবং অ্যাকাউন্টিং করার উদ্দেশ্য, কাদের উদ্দেশ্যে করা হয়। যেমন এখান থেকে পাই রেকর্ড লিপিবদ্ধকরণ, যেটাকে আমরা জার্নালাইজ বলি বা জাবেদাকরণ বলি, বিন্যস্ত ক্লাসিফিকেশন, সেটাকে আমরা খতিয়ান বলি বা জেনারেল লেজার বলি। বিশ্লেষণ, বিশ্লেষণগুলোই আমাদের আহ, বিভিন্ন রকমের স্টেটমেন্ট বিশ্লেষণকে মিন করে বা খতিয়ানকেও কার্যবিশেষে মিন করবে। প্রতিবেদন প্রস্তুত, বিভিন্ন রকমের স্টেটমেন্ট প্রিপেয়ার করা, এবং এটা শুধুমাত্র ম্যাথমেটিক্যাল প্রতিবেদন না, থিওরিটিক্যাল প্রতিবেদনও প্রস্তুত করা হয়, ডিসিসিভ প্রতিবেদন এটা। এবং এটা প্রস্তুত করা হয় যাদের জন্য, সেটা হচ্ছে হিসাব তথ্য ব্যবহারকারী। ব্যবহারকারী কারা?
ব্র্যাকেটের মধ্যে বলা আছে ব্যবসায়ী, বিনিয়োগকারী, ব্যবস্থাপনা, সরকার এবং আরো অনেক পক্ষকে এখানে অন্তর্ভুক্ত করা যায়। এই সব কিছুই আসলে ব্যবহারকারী। তাহলে হিসাব বিজ্ঞান বলতে হিসাব বিজ্ঞানের মধ্যে যে সমস্ত জিনিস অন্তর্ভুক্ত হয় সেটা হচ্ছে, আমরা যদি আরেকটু সংক্ষেপে বা বুলেট পয়েন্ট আকারে দেখি, তাহলে সেটাকে আমরা বলবো কি, লেনদেন শনাক্তকরণ, জার্নালে লিপিবদ্ধকরণ বা রেকর্ডকরণ, লেজারে শ্রেণীবিন্যাসকরণ, ট্রায়াল ব্যালেন্স তৈরিকরণ, আর হচ্ছে আর্থিক প্রতিবেদন। হিসাব বিজ্ঞানের বা হিসাবের যে প্রসেস বা সাইকেল, এটাকে মোট 10টা ভাগে বা 10টা ধাপে সম্পন্ন করা হয়। এটা আমি চক্রাকারে প্রেজেন্টেশনটা আনতে পারতাম, কিন্তু চক্রাকারে আনলে খুব ছোট দেখাতো, স্ক্রিনে দেখার মতো পরিস্থিতি থাকে না আসলে। এই জন্য একটু লাইনের ওয়েতে নিয়ে আসছি। প্রথম ধাপ হচ্ছে লেনদেন চিহ্নিতকরণ। এতে যেটা হয়, বিভিন্ন রকমের ঘটনা থেকে কোনগুলো লেনদেন আর কোনগুলো লেনদেন নয় সেটা আইডেন্টিফাই করা হচ্ছে হিসাব বিজ্ঞান বা হিসাব চক্রের প্রথম কাজ। দ্বিতীয়টা হচ্ছে জার্নালে লিপিবদ্ধকরণ অর্থাৎ জাবেদা করা। আমরা আরো ডিটেইলে পরবর্তীতে দেখব, বা যখন মডিউল ওয়াইজ যাব তখন। এখানে জাস্ট হচ্ছে আমরা শুধু সারমর্ম আকারে যতটুকু না দেখলে নয়, যতটুকু না বুঝলে নয় হিসাব বিজ্ঞানের জন্য, ততটুকু দেখার চেষ্টা করতেছি। তৃতীয় চক্রের তৃতীয় ধাপ যেটা, সেটা হচ্ছে খতিয়ানে স্থানান্তরকরণ। চতুর্থ ধাপ রেওয়ামিল প্রস্তুত করা। পঞ্চম সমন্বয় দাখিলা। ষষ্ঠ সমন্বিত রেওয়ামিল বা কার্যপত্র। এবং এই ধাপটা হচ্ছে অপশনাল ধাপ। এটা অনেক সময় আহ, হিসাব চক্রের এই ধাপ স্কিপ করেও যাওয়া যায়, স্কিপ করা হয় আসলে। সপ্তম আর্থিক বিবরণী প্রস্তুত। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই ধাপটা। এখানে আর্থিক বিবরণীর কয়েকটা নাম দেওয়া আছে এবং ডান পাশে স্টার চিহ্ন দেওয়া আছে। নেক্সট স্লাইডে যে স্টার চিহ্নের ব্যাখ্যা আমরা পেয়ে যাব। তো শুধু নামগুলো একটু দেখি। আর্থিক অবস্থার বিবরণী একটা নাম, এটাই একটা বিবরণী। আয় বিবরণী, মালিকানা সত্ত্ব পরিবর্তনের বিবরণী, নগদ প্রবাহ বিবরণী এবং আলেখ্য বা ব্যাখ্যামূলক টিকা ও হিসাব নীতি। প্রত্যেকটা নামের পাশে একটা স্টার চিহ্ন দেওয়া। শুধুমাত্র নগদ প্রবাহ বিবরণী এখানে দুইটা স্টার চিহ্ন দেওয়া। নেক্সট পেজে এর ব্যাখ্যা আছে, আমরা দেখব। অষ্টম ধাপ সেটা হচ্ছে সমাপনী দাখিলা। নবম সমাপনী উত্তর রেওয়ামিল প্রস্তুত করা। রেওয়ামিলের আগেও আমরা একটা দেখেছি। আর দশম সর্বশেষ বিপরীত দাখিলা। এই ধাপটাও ঐচ্ছিক, অপশনাল, চাইলে করা যায়, না চাইলে কোনো সমস্যা নাই। আমরা যে আহ, আগের স্লাইডে স্টার চিহ্নর ব্যাখ্যা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, যে স্টার চিহ্ন আসলে কি। এইখানে দুইটা 1 মার্কসের কোশ্চেন আছে। আমাদের এবারের টেন্ডেন্সি অনুযায়ী কিছু ছোট কোশ্চেন চলে আসতে পারে। যেমন 98-তে আমরা একটা জিনিস দেখেছি যে পাঁচটা পাঁচটা শব্দ দিয়ে বা পাঁচটা ছোট ছোট ফ্রেজ দিয়ে ওইটা নিয়ে ব্যাখ্যা করতে বলছে, প্রত্যেকটার 1.5 মার্কস ছিল। তো এইখানেও যদি এরকম আমাদের নেক্সট এক্সামের জন্য যদি এরকম চলে আসে, তো অবাক হওয়ার মতো কিছু নেই। তো সেই যে দুইটা কোশ্চেনের কথা বলছি, সেটা একটা হচ্ছে IFRS, এটাকে ইলাবোরেট করতে বলবে, ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস। এটা হচ্ছে এর পূর্ণ রূপ। আমাদের কোশ্চেন চলে আসলো যে এলাবোরেট দিয়ে তিনটা দিয়ে রাখলো, IFRS দিয়ে রাখলো, ট্রিপল এ দিয়ে রাখলো, IAS দিয়ে রাখলো। এরকম করে আমরা পড়তে যে আরো এইগুলো পেয়ে যাব। তো জাস্ট একটু হিন্ট দেওয়ার জন্য এটা বলা। এবং আমাদের যে বাম পাশের স্লাইডে বা আগের স্লাইডে দেখেছি আমরা একটা স্টার চিহ্ন, দুইটা স্টার চিহ্ন,
তো একটা স্টার চিহ্ন ছিল IAS 1, অর্থাৎ একটা স্টার চিহ্নওয়ালা যে প্রতিবেদনগুলো আছে সেই প্রতিবেদনগুলো ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অন অন অনুযায়ী ওই প্রতিবেদনগুলো প্রস্তুত করার কথা বলা হয়েছে। আর ক্যাশ ফ্লো, যেটাকে আমরা নগদ প্রবাহ বিবরণী নামে বাংলায় বলবো, ওইটার সাথে আমরা দুটো স্টার চিহ্ন দেখেছি। সেটা ছিল IAS 7। এই ঘোষণা থেকে ওই স্টেটমেন্টটা করার প্র্যাকটিস শুরু হয়েছে। আমরা একটা বিষয়ে একদম গোলমাল পাকিয়ে ফেলি, অনেক হিসাব বিজ্ঞান জানা মানুষও এটা করে ফেলতে পারে। সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান আর হিসাব রক্ষণ এই দুইটা আসলে এক জিনিস কিনা। একেবারে ক্লিয়ার কথা হচ্ছে না, এরা দুইটা এক জিনিস না। হিসাব বিজ্ঞান আর হিসাব রক্ষণ শুনতে একই রকম শোনা গেলেও এবং আহ, কার্যক্ষেত্রে হিসাব বিজ্ঞান হিসাব রক্ষণকে নিজের মধ্যে অন্তর্ভুক্ত করলেও আসলে বেশ কিছু পার্থক্য আছে। হিসাব বিজ্ঞান কি আমরা প্রিভিয়াস সংজ্ঞা থেকে একটু বোঝার চেষ্টা করেছি। হিসাব রক্ষণের ক্ষেত্রে আমরা শুধু নিচের এই মূল কাজ অংশটা দেখলেই বুঝবো যে হিসাব বিজ্ঞান আর হিসাব রক্ষণের পার্থক্যের আসলে জায়গা কোথায়। মূল কাজ এইটা হচ্ছে শুধুমাত্র জার্নাল করা বা দিনপঞ্জি লেখা। আমরা ডান পাশে যে একটা ছবি অ্যাড করেছি, একটা লেদার কোটেড ডায়েরি, আমরা দেখি অনেক সময় যারা সেলসম্যানের চাকরি করে এরা কি করে, গাড়িতে করে প্রোডাক্ট নিয়ে এসে ডেলিভারি দিয়ে যায়, আর একজন ডায়েরিতে করে অর্ডার লিখে নিয়ে যায়। তো এই অর্ডার লিখে নিয়ে যাওয়া থেকেই আসলে শুরু হয় হিসাব রক্ষণের ব্যাপারটা। তো এদের চূড়ান্ত সীমা কিন্তু খুব বেশি দূরের না। এরা ডায়েরিতে লিখে নিয়ে যায়, তার বসের কাছে একটা রিপোর্ট প্রিপেয়ার করে দিয়ে দেয়। ওই রিপোর্টে একটা ক্যালকুলেশন থাকে যে এত অ্যামাউন্টের আজকে সেলস হলো অমুক অমুক জায়গায়। তো এতটুকুই হচ্ছে হিসাব রক্ষণের ব্যাপার। আর হিসাব বিজ্ঞান আসলে অনেক বিস্তৃত, এর থেকে অনেক বিস্তৃত। হিসাব বিজ্ঞান হিসাব রক্ষণকে পুরোপুরি নিজে ইনক্লুড করে এবং এডিশনালি আরো অনেক কিছু করে। হিসাব বিজ্ঞানের সর্বশেষ যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হচ্ছে যে সমাজের জন্য ইনফরমেশন প্রোভাইড করা, হিসাব বিজ্ঞানের তথ্য ব্যবহারকারীদের জন্য বিভিন্ন রকম ইনফরমেশন প্রোভাইড করা। এইখানে হিসাব বিজ্ঞান এবং হিসাব রক্ষণের একটা পার্থক্য আলোচনা করে দেওয়া আছে। এটা আপনাদের সাথে স্লাইডটা শেয়ার করব, তখন একবার দেখে নিয়ে মনে থাকবে। এবং এই কোশ্চেনটা এইখানে যেহেতু আমরা শর্ট আলোচনার মধ্যে ছিলাম, এই কোশ্চেনটা না আনলেও পারতাম। তারপরেও মনে হলো যে এটা শুরু থেকেই বুঝে রাখা ভালো, বা এটা আমাদের কিন্তু কোশ্চেনে, অর্থাৎ এক্সাম কোশ্চেনে আসার মতো একটা টপিক। হিসাব বিজ্ঞান বুঝতে গেলে আমরা প্রথমেই যেটাকে মিন করি সেটা হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। দুতরফা নাম থেকেই বোঝা যায় যে এমন একটা দাখিলা পদ্ধতি যার इधर लाइट था দিক আছে। इसका वोट हो আমার जाओ মোবাইলে চার্জ নেই, আমার লাইট শেষ হবে। ইউটিউব জিনিস কেবা লাইট আহ, জান্নাতুল ফেরদৌস, আপনার মাইকটা অন করা আছে, কাইন্ডলি একটু যদি মিউট করে রাখেন। প্রয়োজনীয় টুকু অবশ্যই বলবেন, কিছু নয়েজ আসলে অন্যদেরও কিন্তু ডিস্টার্ব হয়। আমরা কথা বলছিলাম দুই তরফা দাখিলা পদ্ধতি নিয়ে। তো এটা এমন একটা ব্যাপার যে প্রত্যেকটা লেনদেনকে এইখানে দুইটা হিসাবে অন্তর্ভুক্ত করবে, দুইটা দিকে ভাগ করে লিখবে, একটা হচ্ছে ডেবিট, একটা হচ্ছে ক্রেডিট। আমি এইখানে কিন্তু ঘটনা শব্দটা উচ্চারণ করিনি, বলেছি লেনদেন। ঘটনা এবং লেনদেন এই পার্থক্যটুকু বোঝা খুব জরুরি হিসাব বিজ্ঞানের জন্য। कुछ ना से হাত থেকে एक कोड মোবাইলটা भी পড়ে भेजना গেছে, एक এটা दो একটা टाइम मेरे भविष्य में খাও তোমার কাছে এটা। इससे चलो বলছিলাম হাত থেকে মোবাইলটা পড়ে যাচ্ছে, এটা একটা ঘটনা। বা আপনি বাসা থেকে বের হলেন, এক ডজন ডিম কিনবেন, দোকানে গেলেন, এক ডজন ডিম কেনার কথা বললেন,
বললেন পর্যন্ত যে আমি কিনবো, কিনতে আসছি, এ পর্যন্ত ঘটনা। যদি উনি ডিম আপনাকে দেন, আপনি যদি সেটা অ্যাকসেপ্ট করেন, এইখানে আর্থিক অবস্থার একটা পরিবর্তন বা আর্থিক আর্থিক লেনদেন হচ্ছে বা আর্থিক আহ, হস্তান্তর হচ্ছে আর্থিক মূল্যের, তখনই সেটা লেনদেন হবে। তো এই লেনদেন হওয়ার পর থেকে দুতরফা দাখিলা পদ্ধতির স্টার্ট। দুতরফা দাখিলা পদ্ধতির মূল বৈশিষ্ট্য কি কি? প্রতিটি দাখিলার দুটি দিক হয়। আমাদের এই অংশটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ এই কারণে যে এটা না বুঝলে হিসাব বিজ্ঞানের পরবর্তী কোনো ধাপই, যেহেতু আমরা প্রিভিয়াসলি দেখলাম যে এটা হিসাব বিজ্ঞানের কাজগুলো একটা চক্র আকারে যায়, অর্থাৎ একটা ধাপ শেষ করে পরের ধাপে যায়। তো প্রথম অবস্থায় লেনদেন শনাক্তকরণ থেকে যেহেতু শুরু, লেনদেন যদি সঠিকভাবে শনাক্ত করা না যায়, তবে তাকে দুতরফা দাখিলা পদ্ধতিতে আহ, বন্টন করাও যাবে না। আর যদি তা না যায়, তাহলে পরবর্তী ধাপগুলো কিন্তু আর কমপ্লিট করার সুযোগ নেই, ইনকমপ্লিট থেকে যাবে। মূল বৈশিষ্ট্য নিয়ে বলছিলাম, দুতরফা দাখিলা পদ্ধতির প্রতিটি দাখিলার দুটি দিক হয়, ডেবিট এবং ক্রেডিট। প্রতিটি লেনদেনের অন্তত দুইটি হিসাব যুক্ত থাকে এবং এইখানে মোট ডেবিটের পরিমাণের সমান হবে মোট ক্রেডিটের পরিমাণ। আর দুতরফা দাখিলা পদ্ধতির সবকিছু এই সূত্র মেনে চলে। সূত্রটা কোনটা? এ সমান এল প্লাস ও ই। এইখানে এ বলতে সমস্ত সম্পদকে মিন করে, এল বলতে বোঝায় লায়াবিলিটিস বা সমস্ত রকমের দায়, ও ই হচ্ছে ওনার্স ইকুইটি বা মালিকানার অবস্থা, মালিকদের কি পরিমাণ সত্ত্ব এখানে আছে সেটাকে মিন করে। এর এই সম্পর্কিত আরো বিস্তারিত কথা আমরা পরবর্তীতে বা ম্যাথ প্র্যাকটিস করার সময় আরো বেশি দেখব। এইখান থেকে জাস্ট একটু বেসিকটাকে আমরা বোঝার চেষ্টা করে যাচ্ছি। বেসিক নলেজ যতটুকু না হলেই নয়, ততটুকু নেওয়ার চেষ্টা করে যাচ্ছি। দুতরফা দাখিলা পদ্ধতি যিনি এই কনসেপ্টটা দিয়েছেন, উনি একজন ইতালিয়ান ধর্মযাজক এবং গণিতবিদ, নাম হচ্ছে লুকা প্যাসিওলি। উনি ওনার একটা বই, সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনালিটা, 1494 খ্রিস্টাব্দে ওনার এই বইয়ের একটা অধ্যায়ে এই আহ, দুতরফা দাখিলা পদ্ধতির জাস্ট কনসেপ্টটা নিয়ে কথা বলেছিলেন। তো এইটা বলার আগে কি কোনো হিসাব রক্ষণের কাজ চলতো না বা হিসাব বিজ্ঞানের কাজ ছিল না? ছিল, অবশ্যই কোনো না কোনো ভাবে ছিল। তবে এই বৈজ্ঞানিক যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা উনি 1494 খ্রিস্টাব্দে উনি আসলে নিয়ে আসেন। তো এই কারণেই ওনাকে হিসাব বিজ্ঞানের দুতরফা দাখিলা পদ্ধতির জনক বলা হয়। এখন এই নামটা মনে রাখাটা কিন্তু আমাদের খুবই জরুরি একটা বিষয়। লুকা প্যাসিওলি উইথ স্পেলিং। আমরা কোনো একটা কোশ্চেন লিখতে গেলাম, সেইখানে প্রয়োজন মাফিক যদি নামটা ইনক্লুড করে দেওয়া যায়, তাহলে কিন্তু আপনার মার্কস বেড়ে যাওয়ার একটা জায়গা তৈরি হলো। হিসাব বিজ্ঞানে যত রকমের কাজ বাজ করব, সবগুলোকেই আমরা বলবো, প্রত্যেকটা কাজের যে সমস্ত ইনফরমেশন ইনক্লুড করব, যে নামগুলো ইনক্লুড করব, প্রত্যেকটাকে বলা হয় হিসাব। এই হিসাব আমরা করতে যেয়ে দেখব মোট দুই রকমের হয় বা দুই ভাবে আমরা প্রেজেন্ট করি, দুই ভাবে আমাদের সামনে আসে। একটা হচ্ছে সনাতন পদ্ধতি, দ্বিতীয়টা হচ্ছে আধুনিক পদ্ধতি। সনাতন পদ্ধতি নাম থেকেই বুঝি যে এটা একটু ওল্ড ভার্সন, আর আধুনিক পদ্ধতি বলতে লেটেস্ট ভার্সনকে মিন করব। সনাতন পদ্ধতির যে সমস্ত হিসাব আছে, সেই হিসাবগুলোকে মোট তিনটা ভাগে, তিনটা বেসিক ভাগে ভাগ করে। একটা হচ্ছে বাস্তব হিসাব, দ্বিতীয়টা হচ্ছে ব্যক্তিবাচক হিসাব, তৃতীয়টা হচ্ছে নামিক হিসাব। বাস্তব হিসাব কোনগুলো? যেগুলো বাস্তবে দেখা যায়, ছোঁয়া যায় বা এই রকমের বিষয়গুলো। নাম থেকেই বুঝতেছি যে বাস্তব হিসাব। উদাহরণগুলো দেখি: নগদ টাকা, জমি, যন্ত্রপাতি, আসবাবপত্র, এইগুলো।
যেটার হচ্ছে ফিজিক্যাল ম্যাটেরিয়ালের উপরেই আমার অধিকার আছে। দ্বিতীয় যে ভাগটা সেটা হচ্ছে ব্যক্তিবাচক হিসাব। ব্যক্তিবাচক হিসাব ব্যক্তির নাম, প্রতিষ্ঠানের নাম, ব্যাংক, দেনাদার, পাওনাদার, এই টাইপের যে হিসাবগুলো হবে সেইগুলোকে ব্যক্তিবাচক হিসাব বলে আমরা জানবো। যেমন হাসানের কাছে বাকিতে পণ্য বিক্রয় করা হলো, এইখানে হাসান একজন ব্যক্তি। হাসানের কাছে টাকা পাই, এটা আমার পাওনা। কিন্তু হাসানের উপরে কিন্তু আমার কোনো অধিকার নাই। হাসানের কাছে টাকা পাই, সেটার উপরে, এই পাওনাটার উপরে আমার অধিকার আছে। তো এই জন্য হাসান যদিও দৃশ্যমান, কিন্তু সেটাকে আমরা সম্পদ, বাস্তব সম্পদ হিসেবে চিহ্নিত করতে পারছি না। 3 নম্বর হচ্ছে নামিক হিসাব। উপরের দুইটা ক্যাটাগরির মধ্যে যেগুলো যায় নাই, তার সবকিছুই নামিক হিসাবের মধ্যে আসবে। আয়, ব্যয়, লাভ, ক্ষতি। আয় বলতে বিভিন্ন রকমের প্রতিষ্ঠান ভেদে ভিন্ন ভিন্ন নামে আয় পাই আমরা। ব্যয় বলতেও প্রতিষ্ঠান ভেদে ভিন্ন ভিন্ন নামে ব্যয় পাবো। এই দুটোর ক্ষেত্রে দেখা যাবে এক প্রতিষ্ঠানের আয় হলে বিপরীত প্রতিষ্ঠানের ব্যয় হয়। আমরা অঙ্ক করার সময় বা কনটেক্সট গুলো বোঝার সময় যাদের হয়ে কাজ করছি বা যাদের জন্যে কাজ করছি, নিজেকে সেই অবস্থানে নিয়ে দাঁড় করাতে হবে, তবেই কেবল প্রপারলি আমরা সলিউশনে যেতে পারবো। সনাতন পদ্ধতির ক্ষেত্রে দুতরফা দাখিলা পদ্ধতিতে যে ভাগ বা লেনদেনগুলোকে বন্টন করা হয়, সেটা ভাগ করার একদম যে থাম রুল বলে, সেটাকে এরা নাম দিয়েছে গোল্ডেন রুলস। শুধুমাত্র গোল্ডেন রুলস বুঝলেই হিসাব বিজ্ঞানের অনেক কিছু বুঝে ফেলা যায়। গোল্ডেন রুলস আমরা একটু আগেই দেখলাম, সনাতন পদ্ধতিতে হিসাব হচ্ছে 3 প্রকার: বাস্তব হিসাব, ব্যক্তিগত হিসাব, নামধারী বা নামিক হিসাব। তো গোল্ডেন রুলস কিভাবে কাজ করে এখানে? বাস্তব হিসাব যেগুলো, সেই ক্ষেত্রে নিয়ম হচ্ছে যা আসে, আসলেই সেটা ডেবিট। বাস্তব হিসাব কোনগুলো একটু আগে দেখছি আমরা। এই বাস্তব হিসাবগুলোর ক্ষেত্রে যদি আসে সেটা সেটা ডেবিট হবে, আর যদি চলে যায় বা কমে যায় সে তখন ক্রেডিট হয়ে যাবে। ব্যক্তিগত বা ব্যক্তিবাচক হিসাব যেগুলো ছিল, সেগুলোর ক্ষেত্রে গ্রহণকারী গ্রহণকারী ব্যক্তি ডেবিট হয়, আর যিনি দাতা আছেন তিনি ক্রেডিট হয়ে যাবেন। নামিক হিসাব বা নামধারী হিসাব যেগুলো ছিল সেগুলো হচ্ছে ব্যয়, ক্ষতি, এই দুইটা টার্ম হবে ডেবিট। আয় বা লাভ বা এই জাতীয় যা আছে সেটা হবে ক্রেডিট। গোল্ডেন রুলসটাকে টোটালি ব্রেইনের মধ্যে সেট করে ফেলতে হবে। যা আসে তা ডেবিট, গ্রহণকারী ডেবিট, ব্যয় বা ক্ষতি ডেবিট, এর বিপরীতে যা আছে সেটা ক্রেডিট। 2বার চোখ বন্ধ করে উচ্চারণ করেন, দেখবেন যে মুখস্থ হয়ে গেছে। একদম সহজ করে দেখতে হবে। ভয় থাকলে বা ভয় নিয়ে দেখলে কিন্তু ভয় কাটবে না, আপনাকে পেয়ে বসবে। আধুনিক পদ্ধতিতে হিসাব। আধুনিক পদ্ধতিতে হিসাবের ব্যাপারগুলোকে মাথায় রাখতে সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে উপরের যে সমীকরণ, যেটা আমরা এর আগেও একটা স্লাইডে দেখে এসেছি, একটা সমীকরণ A = L+OE, ওনার্স ইকুইটি। তো এই এ A = L+OE, ওইটাকে আবার ব্র্যাকেটে একটু দেখতে পারি আমরা C+R-E-D। তো এই সমীকরণে অ্যাসেট হচ্ছে এ, লায়াবিলিটি হচ্ছে এল, ওনার্স ইকুইটি বা এটাকে ইলাবোরেট করলে CRED। আমরা মোট 4, 2, 6টা ইউনিক ফন্ট পাচ্ছি, ইউনিক টার্ম পাচ্ছি। এই 6টা টার্মকে আধুনিক পদ্ধতিতে আসলে 5টা ক্যাটাগরিতে বা 5টা হিসাবে ভাগ করে। এ যেটা সম্পদ, সেটা এখানে সম্পদই আছে। এল যেটা দায়, সেটা দায় নামেই আছে। ওনার্স ইকুইটি, এটা হচ্ছে মালিকানা সত্ত্ব। এইটাকে যখন ইলাবোরেট করা হলো সেইখানে CRED, সি এবং ডি মিলে মালিকানা সত্ত্বটাকে মাথায় রাখতে পারি, আর এবং ই কে
রেভিনিউ অ্যান্ড এক্সপেন্স। অর্থাৎ আধুনিক পদ্ধতিতে হিসাব হচ্ছে মোট 5 প্রকার: সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয় ব্যয়। দায় সম্পদ, আয় ব্যয়, মালিকানা সত্ত্ব, যে দিক থেকে যান জোড়ায় জোড়ায় মনে রাখা যায়। দায় এবং সম্পদ বিপরীত, আয় এবং ব্যয় বিপরীত, মালিকানা সত্ত্ব। তিনি হচ্ছেন রেফারি, উনি দেখবেন শুধু মাঝখানে দাঁড়ায়। তো এনাদের ক্ষেত্রে ব্যাপারগুলো কি দাঁড়াচ্ছে, এটাকেও আমরা যদি গোল্ডেন রুলের মতো করে মনে করি বা মনে রাখি তাহলে কিন্তু সহজ। সম্পদ কি? বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। দায় ঠিক বিপরীত, সম্পদের বিপরীত দায়। তাহলে সম্পদ যদি বাড়লে ডেবিট হয়, কমলে ক্রেডিট হয়, তাহলে দায়ের ক্ষেত্রে ওইটা তার বিপরীত হওয়ার কথা। সম্পদ বাড়লে ক্রেডিট হবে, দায় বাড়লে ক্রেডিট হবে, কমলে ডেবিট হবে। মালিকানা সত্ত্ব দায়ের মতোই হয়, বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট। আয় বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট। ব্যয় বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। তো এইখানে এই 5টা হিসাবের মধ্য থেকে 1 এবং 5, এই দুইটার নিয়ম সেম। 1 এবং 5 এই দুইটার নিয়ম সেম, সম্পদ এবং ব্যয় বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। বাকি যে 3টা হিসাব আছে, এই 3টা হিসাব এদের নিয়ম সেম, এরা সবসময় বাড়লে ক্রেডিট হয় আর কমলে ডেবিট হয়ে যায়। একটু ছন্দোবদ্ধভাবে মনে রাখার চেষ্টা করতে হবে। এই যে যে দুইটা অর্থাৎ সনাতন পদ্ধতির গোল্ডেন রুল আর আধুনিক পদ্ধতির সমীকরণ ভিত্তিক 5 প্রকারের হিসাব, এই দুইটা জিনিসকে হিসাব বিজ্ঞানের একদম, যদি বলেন যে বেজ, সেটা তাই। অর্থাৎ এর উপরে ভিত্তি করেই আপনি হিসাব বিজ্ঞানের সমস্ত সমস্যার সমাধান করবেন। সমস্ত মিন্স একেবারে অল ইনক্লুসিভ। হিসাব বিজ্ঞানে যত যা করতে যাবেন, এই দুইটা কনসেপ্ট আপনি যদি ক্লিয়ার থাকেন তবে সবকিছু করা সহজ হয়ে যাবে। তো আমাদের এই শর্ট প্রেজেন্টেশনের অর্থাৎ বেসিক অ্যাকাউন্টিং এর মোস্ট বেসিক পার্ট নিয়ে যে প্রেজেন্টেশনটা ছিল, সে প্রেজেন্টেশনের এখানেই শেষ। যতটুকু এখান থেকে আমাদের নলেজ গ্যাদার করা গেল ততটুকু মাথায় রাখার চেষ্টা করতে হবে। এবং এই অংশটার ভিডিও তো অবশ্যই আমরা রেকর্ড করেছি, সেটুকু আপনাদের কাছে প্রোভাইড করব, অবশ্যই শুনতে পারবেন। নেক্সট টাইম যতবার প্রয়োজন হবে ততবার দেখে নিতে পারবেন। আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে, আমাদের কোর্স প্ল্যান নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে, বা যদি কোনো রকমের রিকমেন্ডেশন থাকে যে এটা এইভাবে না হয়ে ওভাবে হলে হয়তো বা ভালো হতো, যেহেতু আজকে আমরা সম্পূর্ণ ডেমো ক্লাসে আছি, এখানে কেউই কমপ্লিটলি অ্যাডমিটেড না, বা এখনো কেউ কনফার্মেশন করেননি অ্যাডমিট হওয়ার। যদি কোনো রিকমেন্ডেশন থাকে সে অনুযায়ী অবশ্যই বলবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আগামীতে অবশ্যই আমাদের সাথে জয়েন হবেন। তার জন্য কে কোন সাবজেক্ট করতে চাচ্ছেন কাইন্ডলি একটু মেনশন করে আমাকে এসএমএস করবেন হোয়াটসঅ্যাপে। আমি সেই অনুযায়ী আপনাদের টাইম টু টাইম বিভিন্ন রকমের আপডেট দিতে থাকবো। এর উপরে বেস করে আমাদের ক্লাসের শিডিউল আপনাদের সুবিধাজনক সময়ে সাজানোর চেষ্টা করা হবে।